বন্ধুরা, জানো কেন চিরাচরিত রুটিন ভাঙা এতটাই জরুরি? কারণ একদিন হঠাৎ করে আয়নার সামনে দাঁড়িয়ে দেখবে তোমার চোখে এক অদ্ভুত ক্লান্তি, মনের ভিতরে কিরকম একটা শূন্যতা। কারণ প্রতিদিনের সেই একই জীবন, একই ঘুম ভাঙা, একই রাস্তা, একই অফিস ডেস্ক বা একই ওয়ার্ক ফ্রম হোম টেবিল। মনে হবে তোমার শিল্পী মনের জানলাগুলো কেমন যেন বন্ধ হয়ে আছে। মস্তিষ্ক, যা আমাদের স্মৃতির আত্মা, সে আর কিছুই ধরে রাখতে পারে না। কারণ এই গতানুগতিক রুটিন তার কাছে সবই পূর্ব পরিচিত। কারণ সে জানে আগামীকাল একই চাকা ঘুরতে থাকবে। আর ঠিক তখনই যদি তুমি একটু সাহস দেখাও, যদি তুমি সেই ছোট্ট সুযোগটাকেও আঁকড়ে ধরো, হোক না একটা ট্রেনের টিকিট বা এক ট্যাঙ্ক ডিজেল, একটা প্রকৃতির ডাক, একটা অজানা রাস্তার সন্ধান, সেই ভিজে যাওয়া রাস্তায় হেঁটে যাওয়া, কিছু অচেনা মুখের হাসি, সেই নদীর ধারে একলা বসে থাকা, এই অজানা পথে হাঁটলেই মস্তিষ্ক আবার নিঃশ্বাস নিতে শেখে, যেন নতুন অক্সিজেনে ভরে ওঠে মন। আর সেই অজানার মধ্যেই জন্ম নেয় স্মৃতি। প্রতিটা নতুন দৃশ্য, প্রতিটা নতুন মুখ, প্রতিটা হারিয়ে যাওয়া মুহূর্ত তোমার ভিতরে তৈরি করে এক স্মৃতির আলো। এই স্মৃতিগুলোই ফিরত আসবে। তারা বলবে তুমি জীবনকে ছুঁয়ে দেখেছিলে, তুমি তাকে অনুভব করেছিলে। এই সময়গুলোই একদিন তোমার জীবনের সবচেয়ে সুন্দর গল্প হয়ে উঠবে। তাই বলছি, রুটিন ভেঙে বেরিয়ে পড়ো, পরিচিতের গণ্ডি পেরিয়ে অজানার দিকে। সাহসটাই যথেষ্ট। বন্ধু থাকুক বা না থাকুক, কারণ একঘেয়ে জীবন মাথা ঘুমিয়ে পড়ে। আর স্মৃতি ছাড়া জীবন কোনো জীবনই নয়। জীবনের সবচেয়ে বড় সিনেমা তোমার নিজের। বানিয়ে ফেলো তোমার নিজের ছায়াছবি। ভোর 5টায় হঠাৎ ঘুম ভাঙলো রবিবারের অলসতার রূপ বদলে এক অদ্ভুত দৃশ্যে। আকাশ ভেঙে যেন বৃষ্টির শব্দের বন্যা চারিদিকে। কিন্তু আজ তো আমার বেরোনোর কথা। মনে হয় না এই বৃষ্টিতে কেউ বেরোবে আমার সাথে, কিন্তু আমি বেরোবই, যাই পরিস্থিতি থাক না কেন। সকালবেলা এক কাপ চায়ের সাথে তৈরি হয়ে নিলাম বেরোনোর জন্য। বৃষ্টি একটু কমলো, সেই সুযোগে আমিও বেরিয়ে পড়লাম। এক দারুণ এক অভিজ্ঞতা। এই জীবনে প্রথমবার আমি একা বেরোলাম। সকাল 5:45-এ উবার বুক করলাম। প্রাথমিক গন্তব্য নিকটবর্তী রেলওয়ে স্টেশন। যাওয়ার পথে সকালের বৃষ্টি ভেজা রেড রোড, রাজভবনের একদম খালি রাস্তা, শহরের এক নতুন রূপ দেখালো আমাকে। ঘড়ি বলছে এখন বাজে 6:20, আর আমি এই বৃষ্টির মধ্যেই পৌঁছালাম শিয়ালদা স্টেশন। আচ্ছা, কোথায় যাচ্ছি সেটা বোধহয় একটা প্রশ্ন যারা এই ভিডিওটি দেখছে। আজ আমি খুঁজতে বেরোবো কোনো এক নির্জন সমুদ্র সৈকত, সাথে গ্রাম বাংলার জঙ্গলের ছোঁয়া, আর যদি সুযোগ পাওয়া যায় একটু নৌকা ভ্রমণ। দেখা যাক। এইবার বলি, আজ আমার গন্তব্য স্থান হলো বকখালি সংলগ্ন লালগঞ্জ সমুদ্র সৈকত। শুনেছি খুব নির্জন জায়গা, খুব একটা লোকজনের জানাগোনা নেই, ছবি তোলার আদর্শ জায়গা। যাই দেখে আসি একবার। ট্রেন ধরলাম নামখানা লোকাল, সকাল 7:14-তে ছাড়বে, পৌঁছাবে ওই 10:15-র মধ্যে। বাইরে আবার মুষলধারে বৃষ্টি শুরু হলো। এর মধ্যে আমি জানলার ধারে একটা সিট বেছে নিয়ে বসে পড়লাম। বেশ খিদে পেয়েছিল, কিন্তু বাইরে খেতে গিয়ে সিটটা আবার হাতছাড়া না হয়ে যায়। নামখানা নেমে কিছু একটা খেয়ে নেবো। তাছাড়া ট্রেনে তো অনেক হকাররা ওঠে, অনেক স্ট্যান্ড বাই খাবার নিশ্চয়ই পেয়ে যাবো। অঝোরে বৃষ্টি পড়ে চলেছে তার নিজের ঝংকারে। একটা জিনিস অনুভব করলাম, যে কত জীবন একসাথে চলতে থাকে, যেখানে আমরা কেবল এক টুকরো দৃশ্য। এইরকমভাবেই শুরু হলো আমার প্রথম একক এক অজানা সফর। সফরের প্রথম খাবার। ট্রেনের জানলার ধারে বসে থাকা আমি এক দর্শক। সমস্ত পৃথিবী আমার চোখের সামনে যেন ছুটে চলেছে। ছাতাহীন মানুষ হুড়মুড় করে দৌড়াচ্ছে। জানলার কাছে জমে থাকা জলের ফোঁটাগুলো যেন প্রতিটি মানুষের গল্প, যেখানে সব অনুভূতিগুলো একসাথে ভিজে আছে। ট্রেনের শব্দ আর বৃষ্টির সুর মিলেমিশে একটা ছন্দ বুনে চলেছে, আর আমি সেই ছন্দেই যেন হারিয়ে যাচ্ছি। পরান্দা আর তার বিজ্ঞাপনের সাথে আমার যাত্রা ছুটে চলেছে। ট্রেনের দরজার পাশে দাঁড়িয়ে প্রকৃতিকে ছোঁয়ার চেষ্টা করলাম। পৌঁছালাম নামখানা। মানুষেরা ছুটছে, কারোর মাথায় ছাতা নেই, কারোর মুখে ব্যস্ততা। তারা যাচ্ছে কোথাও, হয়তো খুব জরুরি, হয়তো শুধুই যাওয়া। সেই ছুটির ভেতরেও আছে এক অপার সৌন্দর্য। এখন বাজে 10:39। ট্রেনে বসে গুগল করে যে প্ল্যানটা বানালাম, তাতে এই বাঁদিকের গেট থেকে বেরিয়ে আর একটু এগিয়ে মেন রাস্তা থেকে অটো পাওয়া যাবে। স্টেশন থেকে বেরিয়েই বাঁ হাতে পড়বে অটো স্ট্যান্ড। প্রচুর অটো তার কারণও আছে দেখলাম, তবে এরা বেশিরভাগ রিজার্ভ মোডেই চলে। এক অটো ভাইকে জিজ্ঞেস করলাম লালপুর সি বিচ কত ভাড়া নেবে। নির্দ্বিধায় প্রথমে 600 টাকা বললো। তারপর নিজেরাই দরাদরি শুরু করলো। কেউ 550, কেউ 500।
গল্পটা বুঝতে আমার বেশি সময় লাগলো না। থেকে বেরিয়ে এই যে রাস্তাটা দেখছেন, এই সোজা রাস্তাটা দিয়ে এই অটো ভাইরা বললো যে এইখানেই সামনেই অটো পাওয়া যায়। সাইডেও তো বেশ ভালোই দেখছি খোলা প্রান্তর, তবে বর্ষার জন্য জল জমেছে। ঠিকই আছে, আসার সময় ট্রেনেও প্রচুর জল ছিল। আচ্ছা, এই রাস্তাটা মেন রোডে আসছে। ওকে, তার মানে এইখানে অটোগুলো ওদের জিজ্ঞেস করতে হবে 10 মাইল বা 8 মাইল কোথায় যায়। আমি ট্রেনে ফোন ঘাটাঘাটি করে যেটা জেনেছিলাম, এখান থেকে 10 মাইল বলে একটা জায়গা আছে, সেখানে যেতে ভাড়া লাগে 25 টাকা, সময় লাগে 20 মিনিট। ওখান থেকে বিচ সংলগ্ন অঞ্চলটায় যেতে 60 থেকে 70 টাকা ম্যাক্সিমাম, আনুমানিক সময় লাগে 45 মিনিট। অতএব এই স্টেশন থেকে আমার গন্তব্যস্থানে যেতে খরচ পড়া উচিত 100 টাকার নিচে, আর সময় লাগা উচিত প্রায় 1 ঘন্টা। একটাই চেঞ্জ যে আমাকে ব্রেক জার্নি করে যেতে হবে। বেশ, তাই হোক। দোয়ানিয়া সেতু পার করে একটা বন্ধ হওয়া টোলগেট পড়লো, সেটা পার করে আমরা এগিয়ে চললাম। এই রাস্তাটি সোজা চলে যাবে বকখালি আর ফ্রেজারগঞ্জের দিকে। মিনিট 20-র মধ্যেই পৌঁছে গেলাম 10 মাইল স্টপেজে। এখান থেকেই অটো পাওয়া যাবে লালগঞ্জের দিকে। একটি অটো পাওয়া গেল, তিনি চাইলেন 70 টাকা, শেষে রফা হলো 50 টাকা। এত জার্কিং তো বডির পার্ট খুলে যাবে। প্রবল ঝাঁকুনির মধ্যে দিয়ে গেলেও মনে একটা খুশির জোয়ার। গন্তব্যস্থান চোখের সামনে বারবার ভেসে আসছে। যাওয়ার পথে বৃষ্টির জল জমা চাষের জমিগুলো খাল বিলের মতো দেখতে লাগছে। সবুজ বাতায়নের মধ্যে জল মিলে একটা দারুণ ক্যানভাস সৃষ্টি করেছে। এর মধ্যে অটো ভাই একটি কাণ্ড ঘটিয়ে ফেললেন। যেখানে যাওয়ার কথা সেখানে না গিয়ে আমাকে নামিয়ে দিলেন হরিপুরের মোড়ে। আমি জিজ্ঞেস করলাম বীজটা কোথায়। উনি একটি পার দেখিয়ে বললেন ওই ধারে। কিসের আর ধার, কার ধার, কিছুক্ষণ পরে বুঝলাম সেটা হলো উনি আমাকে ভুল জায়গায় নামিয়ে দিয়েছেন। সম্পূর্ণ অজানা জায়গা। যখন ভাবছি এইবার কি করে বিচের দিকে যাব, ঠিক তখনই আলাপ হলো স্থানীয় যুবক অরুণ গিরির সাথে। উনি আমাকে চেনেন না, জানেন না, অথচ কি সুন্দর আতিথেয়তার সাথে ঘরে ডেকে নিলেন। উনি বুঝতে পেরেছিলেন আমি এক অদ্ভুত সিচুয়েশনে পড়েছি। কিছুক্ষণ ওনার সাথে কথা বলার পর উনি নিজেই বললেন, চলুন আপনাকে ঘুরিয়ে নিয়ে আসি আমাদের এই নদীর পাড়ে। সত্যি কথা বলতে আমি অভিভূত হয়ে গেলাম ওনার এই ব্যবহারে। যাই হোক, ওনার সাথে বেরিয়ে পড়লাম নদীর পাড়ের দিকে। ওনাকে অনুসরণ করে পাড়ের দিকে যেতেই চোখে পড়ল এই এলাকার প্রথম ম্যানগ্রোভ জঙ্গলে। এখন এই জায়গাটায় ভাটা চলছে, তাই অনেকটা নিচে নামা যাবে। পাড়ে এসে প্রথমেই মনে হলো যেন এক জলছবির ভিতরে হাঁটছি। চারপাশে ছড়িয়ে থাকা ম্যানগ্রোভ বন, তার বাঁকানো শ্বাস প্রশ্বাসের মতো শিকড়, মাটিতে আঁকা রেখা, যেন জল রঙে ধুয়ে যাওয়া এক দিগন্ত। এই জঙ্গল যেমন ভয় দেয় তেমনি আবার টানেও, কিন্তু সবচেয়ে বেশি শেখায় নীরবতায় কেমন করে প্রাণের স্পন্দন শোনা যায়। যেখানে মাটি শেষ আর জল শুরু, ঠিক সেখানে দাঁড়িয়ে থাকে এক নিঃশব্দ বিস্ময়, সুন্দরবনের মায়া। গাছেরা হাঁটতে জানে না, কিন্তু শিকড় ছড়িয়ে তারা বিভিন্ন গল্প বলে। জলতলে জন্ম নেওয়া সেই ম্যানগ্রোভ, যার প্রতিটি স্পন্দন বলে যে আমি আছি, আমাকে দেখো। আমি যেন হাঁটছিলাম না, রীতিমতো ভেসে বেড়াচ্ছিলাম। পিছনে ফেলে এসেছি শহরের শব্দ, সামনে দেখছি জলের আয়না। এই জঙ্গলের প্রতিটি বাঁক, প্রতিটি ছায়া যেন নিজেরই এক পুরনো জীবন ছবি। ভয় যেমন ছিল তেমনই ছিল একটা মোহ, আর মাঝখানে ছিল এক অদ্ভুত মানসিক শান্তি, যা শহরে পাওয়া যায় না, শুধু প্রকৃতিই জানে কেমন করে দেওয়া যায়। সুন্দরবনের এই উপকণ্ঠে দাঁড়িয়ে আমি যেন এক নিঃশব্দ মহাকাব্যকে চাক্ষুষ করছি। চারিদিকে ছড়িয়ে থাকা ম্যানগ্রোভের ঘন বন যেন প্রকৃতির নিজের হাতে আঁকা রেখাচিত্র। বনের ভিতরে বাতাসও হাঁটতে হাঁটতে বোধহয় ক্লান্ত হয় না, আর প্রতিটি পাতার স্পন্দন একটা সুর দিয়ে চলেছে, যা একদিকে নিসর্গের আহ্বান, অন্যদিকে জীবনের ছায়াময় প্রতিচ্ছবি। বাঘ এখানে আসে না, তবুও তার উপস্থিতি আন্দাজ করা যায় এই নীরবতায়। এটা কিসের জন্য দেওয়া হয়? হ্যাঁ, হ্যাঁ, গাছের গুড়িগুলো জল ছুঁয়ে দাঁড়িয়ে আছে আত্মমগ্ন যোগীর মতো, আর দুপুরের হালকা রোদ্দুর ছড়িয়ে পড়েছে তার নিজের ছন্দে, চিরকালীন শীতলতায়। আচ্ছা, বোটগুলো সব এখান থেকেই যায়। সে তো বুঝতে পেরেছি, কিন্তু এই গাছটার নাম কি বলতে আমিও জানি না। এটা কি সুন্দরবনেও আছে? হ্যাঁ, এটাই সুন্দরবনে আছে। এটা একটা হয়েছে, আমরা কাউকে নামতে দিইনি, মাছ ধরতে দিই গাছটাকে, যাতে না কেউ ভাঙে। এই জঙ্গলের সৌন্দর্য ভয়ঙ্কর আর মোহময়, যেখানে হারিয়ে যেতে ইচ্ছে করে, কারণ ফিরলে হয়তো আর এইরকম অনুভব পাওয়া যাবে না।
বাহ, প্রচুর হাওয়া দিচ্ছে। এমন এক জায়গা যেখানে সময় হয়তো থেমে থাকে কিন্তু হৃদয় জেগে ওঠে। সুন্দরবন শব্দটি শুধু একটি বন বা বনাঞ্চল নয়, সে একটা প্রাণ, সে একটা আলাদা অনুভূতি। এখানে না এলে এই অনুভূতিগুলো বোঝা যায় না। সুন্দরবনের এই উপকণ্ঠে ঘুরে বেরিয়ে আজ যেন হৃদয়ের সব কোলাহল থেমে গেল এক নিঃশব্দ আনন্দে। ম্যানগ্রোভের পাতার ছায়া, জলের ছুঁয়ে থাকা শিকড় আর প্রকৃতির এই অদ্ভুত নীরবতা সব মিলে যেন মনটা ভরে উঠল এক অপার প্রশান্তিতে। এটা কি, এটা ওইখানে যাওয়ার, তার মানে এই জলটা এদের, মানে এই চাষবাস করা হলে উনি ওনার এই জায়গাতে করতে পারবেন। এই অবধি আপনাদের এই দিকে যে উনি করতে পারবেন চাষ। আমার ক্যামেরাও যেন আজ তৃপ্ত হাসি দিচ্ছে। আলোকচিত্রের প্রতিটি ফ্রেমে ধরা পড়েছে এই জায়গাটির টুকরো কবিতা। অরুণ, তোমাকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এই জায়গার সন্ধান না দিলে আমি হয়তো এই অভিজ্ঞতা থেকে বঞ্চিতই থাকতাম। প্রায় ঘন্টা দুয়েক সময় কাটানোর পর অরুণ একটা টোটোর ব্যবস্থা করে দিল, যেটা আমাকে একদম সৈকতে নিয়ে যাবে। ভাগ্য ভালো থাকলে নৌকা পাওয়া যেতে পারে ওখানে। বেরিয়ে পড়লাম আর এক নতুন জায়গার সন্ধানে। 5 কিলোমিটারের এই ভাঙা রাস্তা পার করতে সময় লাগলো প্রায় 30 মিনিট। অবশেষে টোটো ভাই পৌঁছে দিল সৈকত পারে। আমি মনে মনে ভাবছি, যদি কোনো রকমে একটা নৌকা পাওয়া যায় তাহলে ম্যানগ্রোভের মধ্যে দিয়ে দারুণ একটা অভিজ্ঞতা হবে। এই রকম কিছু চেয়েই তো আমি এখানে এসেছিলাম। সামনের রাস্তাটা দেখিয়ে দিয়ে বললেন, মিনিট 5 হাঁটলেই পৌঁছে যাব একদম সৈকত তীরে। ভাগ্যের অশেষ কৃপা, এক জেলে ভাইয়ের সাথে দেখা হলো। উনি আমাকে নৌকায় ঘুরিয়ে দেখাতে রাজি হলেন। 300 টাকা চাইলেও শেষে 200 টাকায় রাজি হলেন। শুরু হলো আমার এই ম্যানগ্রোভের মধ্যে দিয়ে নৌকা ভ্রমণ। অসাধারণ এই অভিজ্ঞতা, বোধহয় শব্দ দিয়ে বোঝাতে পারবো না। যারা এই ভ্রমণ করেছেন একমাত্র তারাই জানবেন কি অপরূপ সুন্দর এই জঙ্গল আর জলের রূপ। যারা প্রকৃতির নিঃশব্দ ছন্দে নিজেকে হারাতে চান তাদের বলি একবার ঘুরে যান। এখানে সৌন্দর্য চোখে নয়, আত্মায় ছুঁয়ে যাবে। ম্যানগ্রোভে ঘেরা এই অঞ্চলটির মাঝখানে নৌকা ভ্রমণ যেন এক নিঃশব্দ আবিষ্কার। জল আপাতত বেশ শান্তই, অথচ তার নিচে এবং আশেপাশে এক অজানা জগতের উপস্থিতি। চারপাশে কাঁটা গাছ, বাঁকানো শিকড়, থমথমে নীরবতা, আর মাঝে মধ্যে দূর থেকে ভেসে আসা কিছু অদ্ভুত শব্দ। চোখে পড়ল সেই সাদা বালির দ্বীপ। ম্যানগ্রোভের বুক চিরে যেন প্রকৃতি নিজের হাতে গড়ে তুলেছে এক নিঃসঙ্গ কবিতা। কিছুক্ষণের জন্য নামলাম। চোখের সামনে ছড়িয়ে থাকা এক অনন্ত নীরবতা। লোক নেই, কোলাহল নেই, কেবল আমি আর প্রকৃতি। মিনিট 15 থাকার পরে আমি আবার নৌকায় উঠলাম সমুদ্র সৈকতে ফিরে যাওয়ার উদ্দেশ্যে। মনের ভিতরে আবেগের এক বিস্ফোরণ। চোখে ধরা পড়ছে প্রকৃতির অপরূপ রূপ, কিন্তু এই রূপের নিচে লুকিয়ে আছে এক অজানা ভয়। এই জঙ্গল শান্ত কিন্তু সম্পূর্ণ নির্ভরশীল নয়, আর এই দেখার ভিতরে বেঁচে থাকার আনন্দ এবং অনিশ্চয়তার শিহরণ দুটো একসাথে মিলেমিশে তৈরি করছে এমন এক অনুভূতি যা কেবল এখানেই পাওয়া যায়। ঘরে বাইরে রিসোর্টের পাশ দিয়ে এই যে রাস্তাটা যাচ্ছে, এইটা সোজা সি বিচের দিকে যাচ্ছে। বেশ সরু রাস্তা, কিন্তু দেখতে বেশ সুন্দর। দুদিকে জঙ্গলের পাশ দিয়ে মেঠো রাস্তা, কিছু ইট ফিটও ভাঙা পড়ে আছে। জঙ্গলের পাশ দিয়েই এই সরু বৃষ্টি ভেজা পথ ধরেই হেঁটে চলেছি। আশেপাশে কোনো মানুষ নেই, শুধু আমি, আমার নিঃশ্বাস আর কিছু অজানা শব্দ। সামনে জলের শব্দ আসছে ধীরে, সমুদ্রের নিঃশব্দ আহ্বান। একটা অজানা ভয়, যদি কিছু ঘটে। তবুও আমি থামিনি, কারণ এই পথে শেষটায় যেটা আছে সেটা এক নির্জন সমুদ্রতট, যেখানে আকাশ নেমে আসে বালিতে। এই হাঁটাটাই হয়তো জীবন, একা, নিঃশব্দ, কিছুটা ভয় নিয়ে, কিন্তু সামনে থাকা সৌন্দর্যের আশায় থেমে না যাওয়া। মানুষের ছোঁয়া নেই এখানে, আছে প্রকৃতির শুদ্ধতা, আছে নিজের সঙ্গে প্রথমবারের মতো দেখা হওয়ার সাহস। আমি হাঁটছি, কিন্তু মনে হচ্ছে দাঁড়িয়ে আছি সময়ের ঠিক মাঝখানে। আগে ভাবতাম একা মানে একাকিত্ব, এখন বুঝলাম একা থাকার মধ্যেও লুকিয়ে থাকে এক পরিপূর্ণতা। আর চারিপাশে কেউ নেই, কোনো কোলাহল নেই, শুধু সমুদ্রের ঢেউ আর সেই অদ্ভুত বাতাস, যেন পুরনো কোনো গান গাইছে হৃদয়ের ভেতর থেকে। এখানে এসে মনে হচ্ছে আমি ফিরেছি নিজের মধ্যে। এই নির্জন সৈকতের প্রতিটি মুহূর্ত যেন ছুঁয়ে দিচ্ছে সেই স্বপ্নটাকে যা নিয়ে আজ সকালে যাত্রা শুরু করেছিলাম। There's nobody here. It's only me and the entire beach. I don't see any people, but there are few in the distance. Let's see if I can meet them. অনেকগুলো লাল কাঁকড়া দেখলাম, আমাকে দেখেই কিরকম সব ঢুকে গেল। আমার থেকেও ফাস্ট পেসে দৌড়ায়।
এই আমার পিছনে সমুদ্র, কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা লোক নেই এখানে, আমি একা। এই পিছনে দেখুন, আমি জীবনে এই প্রথমবার একা বেরিয়েছি এবং প্রত্যেকবারই আমার সাথে কেউ না কেউ থাকে, ইদার আমার কোনো সহপাঠী বা আমার ফ্যামিলি, বাট এইবারে কেউ কাউকে আমি পাইনি। তবে একা একা আমি এরকমভাবে কোনোদিনই আসিনি, এটা আমার জীবনে প্রথম একা বেরোনো। এবং সকালে যখন বেরিয়েছিলাম তখন আপনারা দেখেছেন প্রচুর বৃষ্টি, ইনফ্যাক্ট স্টেশনে মানে ম্যাসিভ বৃষ্টি। তারপরে সামহাও নামখানায় যখন এলাম তখন তো বৃষ্টি কমে গেল। তারপর সেখান থেকে গেলাম ওই ঘোষপাড়ার ওখানে, তারপর সেখান থেকে আবার একটা টোটো নিয়ে এই বিচে এলাম। এবার ব্যাপারটা হচ্ছে এই বিচে এই সময় কেউ নেই। এইটা একটা যারা একান্তে সময় কাটাতে চান তাদের জন্য কিন্তু দারুণ একটা জায়গা। আচ্ছা, আর একটা ব্যাপার হলো, এখানে যারা আসে তারা ইদার ওই ঘরে বাইরে, নালে ভোরের আলো, তারপরে অ্যান্টেলিয়া, এইগুলো বুক করে আসে, দুদিন থাকে এখানে। আমি তো একদিনের জন্য এসেছি, তো আমার মতো যারা একদিনের জন্য আসতে চান তাদের জন্যে আমি বলবো ইট ইজ পসিবল। আপনারা সকালে যদি এখানে 10টা সাড়ে 10টার মধ্যে নামখানায় পৌঁছে যান, তাহলে সেখান থেকে 1 ঘন্টা লাগে এইখানে আসতে। এবং এখানে এসে আপনারা বিচে, এরকম নির্জন বিচ ফার্স্ট অফ অল তো পাওয়াই যায় না, আর দ্বিতীয় হচ্ছে আপনার কেউ নেই। মানে আপনাকে দেখাই, দেখুন পিছনে পুরো ফাঁকা, এদিকে তো সমুদ্র, আর এদিকটাও দেখুন একদম পুরো ফাঁকা, লোকজন তো এখানে একদমই নেই। আর যদি একান্তে সময় কাটাতে চান, এটা একটা দারুণ জায়গা। নির্জন আমি অনুমান করতে পারিনি, আমার কল্পনাতেও আসেনি। সবচেয়ে বড় কথা হলো যে একটা লোক থাকলে অ্যাটলিস্ট কিছুটা পরিচয় করাতে পারতো এই জায়গাটার সাথে, সেটাই একটা আক্ষেপ। কিন্তু জায়গাটা সেরেন বিউটি ইজ ম্যাসিভ। পুরো ধার ধরে ঝাউবন, এবং এই হচ্ছে সমুদ্র। দূরে কিছু লোক দেখতে পাচ্ছি সাইকেলে করে যাচ্ছে, কিন্তু আমি যতক্ষণে যাব ওরা বাঁদিক ধরে গ্রামের ভিতর ঢুকে যাবে। দেখি কাউকে পাওয়া যায় কিনা। এখান থেকে ঝাউবনে ঢোকার কোনো রাস্তা আছে সেইটা দেখি, কিন্তু বিশেষবাবু বললেন যে এই ঝাউবনে, এই পারে ঝাউবনে না যেতে, বকখালির দিকে ঠিক আছে, কারণ এখানে নাকি সাপ টাপের ব্যাপার আছে। পায়ে টোকা মেরে দেখি ঢোকার চেষ্টা করি। জয় মা তারা। বাপরে, এ তো কেউ নেই এখানে। ঢুকে তো পড়লাম, কিন্তু আশেপাশে তো কেউই নেই। যাই হোক, কোনো বিপদ না হয়, খালি জায়গা দিয়ে যাই। আচ্ছা, একটা শব্দ আসছে পেছন থেকে, বাহ, ও হাওয়া দিচ্ছে। মনে হলো এই সেই জায়গা যেখানের কথা আমরা ভাবতাম ক্লান্ত শহরের বারান্দায় দাঁড়িয়ে। হৃদয়ের ভেতরে এক অদ্ভুত বিস্ফোরণ, এক অনির্বচনীয় আনন্দ আর এক শীতল ভয়, যেন এই নিঃসঙ্গতাটাও আমাকে চেনাচ্ছে নিজেকে নতুন করে। ঝাউবন, না বেশি ক্যাদদারি মেরে লাভ নেই। এইটার ভেতর দিয়ে, পায়ের মধ্যে আবার কি লাগলো, এটার ভেতর দিয়ে যাওয়ার চেষ্টা করি। ব্যাপারটা হচ্ছে
লোক নেই, এটা খুব একটু বেশি নির্জন হয়ে গেছে ব্যাপারটা। ওই দূর দিয়ে একটা একদম সাইকেল করে যাচ্ছে। এই নির্জনতায় আমি যেন নিজেকে নতুন করে চিনছি, যে আমি এতকাল বেশিরভাগ সময়ই ভিড়ের মাঝে হারিয়ে থাকি। অতীতের ভার, ভবিষ্যতের চিন্তা সব মিলিয়ে মনে হয় জীবনটা আসলে কত সুন্দর যদি একটু থেমে দেখা যায়। এই মুহূর্তটা, এই জায়গাটা সৌন্দর্যের চেয়েও গভীর। যাওয়ার পথে স্থানীয় মানুষের উপাসনার জায়গা চোখে পড়ল। এই সমুদ্র সৈকতের খুব কাছেই এই রিসর্টগুলি। অ্যান্টেলিয়া ঘরে বাইরে পার হেড 1100 কি 1200 টাকা করে নেয়, উইচ ইনক্লুডস ফুডিং, লজিং, প্লাস এরা আবার বোটিংও দেয় তার সাথে ফ্রিতে। এই রিসর্টগুলি পার করে একটি 3 মাথার মোড়ে এসে আপনি প্রথমেই দেখতে পাবেন এই জায়গাটি। যদিও এটি চাষের জমি, কিন্তু এখন জল ভরে একটা বিলের মতো রূপ নিয়েছে। এত হাওয়া দিচ্ছে, আপনি এর পাশে বসে থাকলে মনে হবে যেন নদীর পাশে বসে আছেন। দিনের শেষে এই জলাধারের পাশে বসলাম কিছুক্ষণ। শরীর ক্লান্ত, কিন্তু মন যেন কেমন এক সান্ত্বনার স্পর্শে ধুয়ে গেছে। চোখের সামনে ধীর গতির জল, আর মনের ভিতরে সারাদিনের স্মৃতিগুলো এক এক করে ভেসে আসছে। সেই নির্জন সমুদ্র তটের শান্ত ঢেউ, ম্যানগ্রোভের রহস্যময় ছায়া, আর নৌকা ভ্রমণের অভিজ্ঞতা। কোনো রিসর্ট বুকিং করে না এলে এখান থেকে অটো বা টোটো পাওয়া কিন্তু বেশ সমস্যার। আমাকে একটি স্থানীয় যুবক ফোন করে একটি টোটোর ব্যবস্থা করে দিল। সে 70 টাকায় আমাকে 10 মাইলে পৌঁছে দিয়ে আসবে। বিকালের হাওয়া মুখে লাগিয়ে আমি ফিরছি এক অপূর্ব দিন শেষে। মনটা যেন বেশ হালকা লাগছে। সমুদ্রের ঢেউ, জঙ্গলের গন্ধ, নৌকার শব্দ, সব মিলিয়ে একটা দিন নয়, যেন একটা জীবনকে একটু ছুঁয়ে দেখা। ফিরছি ঠিকই নিজের ঘরে, কিন্তু মনে হচ্ছে কিছু রেখে এসেছি। বালির ওপর এক টুকরো ছাপ, জঙ্গলের মাঝে এক পলক নীরবতা। জীবন আবার চলবে, কোলাহল, ব্যস্ততা, দৌড়, কিন্তু আজকের দিনটা থাকবে স্মৃতির সুর হয়ে। প্রকৃতি জানে কেমন করে মানুষকে বদলে দেয়, যদি কেউ সেই বদলকে গ্রহণ করতে জানে। আজকের মতো বিদায় নিলাম বন্ধুরা, আবার দেখা হবে নতুন একটা গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।